নমস্কার, রাহি বাংলা থেকে আমি শুভাশিস। আজকে এই কলকাতা বইমেলায় এসেছি। আমি উর্মি। আমার এটি প্রথম বই ৮ শূন্যের হিসেব। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, আজকে সাংবাদিক বন্ধু তিনিও জিজ্ঞেস করলেন যে এই বইটির নাম ৮ শূন্যের হিসেব কেন। কলকাতা বইমেলার একেবারে সামনে লিটিল ম্যাগাজিনে ১৩৩ নম্বর স্টল। ১৩৩ নম্বর স্টলে আছে দক্ষিণের সাঁকো। আমি এই মুহূর্তে দক্ষিণের সাঁকোর যে বিভিন্ন বই এনারা পাবলিশ করছেন এবং তার লেখক স্বপন মণ্ডল আমার সাথে আছেন। আমি তাকে পেয়েছি এবং এই বছরের নতুন বই ভারতী দেশের খাঁটি কথা। এই বইটা সম্পর্কে একটা বলতে পারি জানার চেষ্টা করব, কারণ বইটা অনেকেই কিনছেন দেখলাম। এই যে ভারতী দেশের খাঁটি কথা অনেকেই কিনছেন, সেইটা দেখে আমার মনে হলো এই বইটা সম্পর্কে আমার আগ্রহ বাড়লো, আমার জানার ইচ্ছা করবো স্বপনবাবুর কাছ থেকে যে বইটার মধ্যে আছেটা কি। যদিও জানি স্বপনবাবু বেশিরভাগ কাজ করেছেন সুন্দরবন অঞ্চল নিয়ে, প্রত্যন্ত সুন্দরবনের অঞ্চলে নানা রকম তথ্য তুলে আনার চেষ্টা করেন জানি, কিন্তু তবুও এই বইটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন। অ্যাকচুয়ালি মধ্যযুগে সুন্দরবন এবং মেদিনীপুরের উপকূল অঞ্চল হিজলি এই অঞ্চল এটা ভাটি নামে পরিচিত ছিল, এই জন্যে বইটার নাম ভাটি দেশ করেছি। এখন ইদানিংকালের সুন্দরবনের বিভিন্ন সমস্যা, বিশেষত প্রাকৃতিক দুর্যোগ এবং বাঘের হাতে মৃত্যু, নদীগুলো মজে যাওয়া, নাব্যতার অভাব, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জীবন জীবিকা, পরিযায়ী শ্রমিক, এটা একটা বড় সমস্যা। তো এই সমস্যাগুলো ইতিহাসের আলোকে সমাধান সূত্র দেওয়ার জন্য এই বইটা লেখা হয়েছে। আমি খুব নিষ্ঠার সঙ্গে ইতিহাস ব্রিটিশ আমলের এবং মুঘল যুগে বা সুলতানি যুগের কি নিদর্শন আছে, কতবার প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, এই ভূমিকে তখন কি নামে বলা হতো, আগে পাতাল রসাতল বলা হতো, পরে ভাটি, তারপরে মোরাদখানা, তারপরে একটা সময় সে সুন্দরবন ব্রিটিশ আমলের নাম হয়েছে। এই সবগুলো ইতিহাসের পরিপ্রেক্ষিতে তুলে ধরার চেষ্টা করি। একেবারে ইতিহাস নির্ভর বই, ইতিহাসকে তুলে ধরে একেবারে এটা কি খানিকটা গল্প না প্রবন্ধ না তথ্য নির্ভর, ইতিহাস ভিত্তিক লেখা, তবে একটু ভাষাটার ক্ষেত্রে সাহিত্যের প্রাঞ্জলতা আনা হয়েছে। কারণ ইতিহাসের ভাষা তো সাধারণে পড়তে একটু ভয় পায়, সেজন্যই আমি গল্পের ছলে ব্যাপারটাকে বলার চেষ্টা করেছি, সরলীকরণ করা। আপনারা তথ্যসূত্র দেওয়া আছে, আপনারা শুনলেন। আপনাদের আবেদন করব, অনুরোধ করব বইটা নিয়ে দেখার জন্য বা প্রয়োজনে সংগ্রহ করার জন্য। আরেকটা কথা বলি, রাহি পত্রিকা, আমাদের চ্যানেল রাহি বাংলা, তার থেকে যে রাহি পত্রিকা বের হয়, সেই পত্রিকাতে স্বপনবাবু প্রতিনিয়তই লেখেন। শুধু স্বপনবাবু নয়, আর একজনকে আমরা পেয়েছি পাশে দাঁড়িয়ে আছে, সুপ্রভাত লাহিড়ী। আপনাদের সাথে পরিচয় করানোর আমার মনে হয় না কারণ আছে, কারণ সুপ্রভাত লাহিড়ীর প্রচুর গল্প বিভিন্ন পত্রপত্রিকায় বেরোয়। যারা ডেলি পত্রিকা যেগুলো আছে, নামী পত্রিকা আপনারা যেগুলো ভরসা করেন, সেই পত্রিকাতে সুপ্রভাত লাহিড়ীর গল্প বের হয়েছে। যদিও এবারের এই রাহি পত্রিকাতে একটি গল্প স্থান পেয়েছে বা নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ওনারও বেশ কিছু বই আছে। উনি এবারে একটা বোধহয় কাব্য রচনা করেছেন, হ্যাঁ, উনি একটা কাব্য রচনা বই প্রকাশ করেছেন এবারের বই মেলায়। আমি আপনার কাছে বইটা আছে, একটু দেখাবেন। বইটি দেখতে পাচ্ছেন, মানুষ থেকে আমি সরে আসিনি। এই বইটি সুপ্রভাতদা এবারে বের করেছেন, এই একেবারে নতুন কলকাতা বইমেলায়। শুধু এই বই নয়, সুপ্রভাতদার বহু বই আছেন, আমি চোখের আলোয় দেখেছি নানা রকম, উনি সেগুলো বলবেন। সুপ্রভাতদার কাছে আমি আসবো এবং সুপ্রভাতদা জানার চেষ্টা করবো এই বইটি সম্পর্কে, আপনাদের সামনে তথ্য তুলে দেবেন। সুপ্রভাতদা। হ্যাঁ, আমার বলার অপেক্ষা রাখে না যতক্ষণ না পড়ছেন। তার আগে একটু বলে নিই, আমরা মানুষ বলে চেঁচাই, আমরা কতজন মানুষের সঙ্গে থাকি। আর মানুষের সঙ্গে থাকতে গেলে মানব হয়ে থাকতে হয়, মানবিক মুখ নিয়ে থাকতে হয়। সেই হিসেবে আমার কিছু কবিতা স্থান পেয়েছে এবং পটভূমি আমার আপনার সবারই দৈনন্দিন সুখ দুঃখ, ভালোবাসা, অভিনয় সব। আপনি
পড়লে সার্থক জানলে আমি খুশি হব। আমার এছাড়াও অন্ত গোটা দশেক বই আছে, তাই নিয়ে উল্লেখ করতে চাই না, ভাষান্তরে বলবো কখনো। আমি সুপ্রভাতা সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করে দিই। আমি ফেসবুকেও দেখেছি, আপনারা যদি সুপ্রভাত লাইরিকে ফলো করেন দেখতে পাবেন ছোট ছোট সুন্দর সুন্দর গল্প, খুব ছোট্ট গল্প, 10 লাইন 15 লাইনের মধ্যে ছোট ছোট গল্প উনি উপস্থাপনা করতে পারেন। এটা আপনাদের মনকে সত্যি টানবে, আপনাদের আবেগকে নাড়া দেবে। আর একটা বলি, ছোট ছোট কবিতা লেখেন, হৃদয়গ্রাহী কবিতা। আরেকটা কথা হচ্ছে কি, 2-3-4 লাইনে আমি লিখতে গিয়ে দেখলাম আমি তো শিশু। স্বয়ং রবি ঠাকুরের যে সমস্ত আছে 3-4-5-6 লাইনের, ভাবতেই পারি না, মানে দ্যাট ওয়াজ হিজ মানে বেস, তার উপর সাহিত্য হয়ে গেছে একটা। তখন আমি প্রথমে একটু কুণ্ঠা বোধ করতাম যে লোকে কীভাবে নেবে, দেখলাম না, নিচ্ছে, তার হৃদয়ের কথা বললে নিচ্ছে, আবার অপোজিট কথাও বলছে, সে তার যে না মানছে সে তার তর্কটাও আমি তুলে দিচ্ছি, কিন্তু আমি খুশি, তারাও নিশ্চয়ই খুশি। বই একর একর জমি ভাষানগর সাহিত্য পুরস্কার পেয়েছিল, আচ্ছা, তা সেখানে আমাকে পুরস্কৃত করেছিলেন। এটাই একটা অন্যরকম জগতের মধ্যে থাকার চেষ্টা করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের অসংখ্য ধন্যবাদ। মুহূর্তে দক্ষিণের সাঁকোয় একজনকে পেয়েছি, যিনি বহু দূর থেকে এসেছেন, পানাগড় থেকে এসেছেন এই কলকাতা বইমেলায়। দক্ষিণের সাঁকোয় এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয়টা যদি দেন। আমি সুকুমার রুইদাস, প্রাক্তন শিক্ষক, বিরুলিয়া উচ্চ বিদ্যালয়, বর্তমানে অবসরপ্রাপ্ত, কিন্তু আমি কর্মজীবনের আগে পশ্চিমবঙ্গ সরকারের সেরা শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছি। আজকে আমাকে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি থেকে একটা সম্বর্ধনা দেওয়া হলো, যেহেতু আমার কিছু পত্রপত্রিকা আছে এবং আমি মুচি ও চামারদের নিয়ে, আমি যেহেতু ওই চামার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তো প্রান্তিক অচ্যুত সমাজের বর্তমান পরিস্থিতি এবং বিগত 1000 বছরের ইতিহাস নিয়ে আমি গবেষণামূলক কাজে নিয়োজিত আছি। আর এসেছি আমার বন্ধুর টানে, ডক্টর স্বপন মণ্ডল, আমার এক সময়ের একই বিদ্যালয়ে আমার সহকারী শিক্ষক ছিলেন, তিনি এখন কলকাতায় চলে এসেছেন। ওনার টানেই আজকের এই লিটল ম্যাগাজিনের আড্ডায় এসেছি। আপনাকে অজস্র ধন্যবাদ, আমাকে এই ধরনের একটু আচমকার সুযোগটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাহি বাংলা মানে রাহি মানে খুঁজে চলা, পথ চলা, আমরা শুধু খুঁজে আছি। অজস্র ধন্যবাদ। রাহি বাংলা, রাহি। আর একজনকে পেয়েছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি ওনার পরিচয়টা নেব। আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্তমানে গড়িয়াতে থাকি। আপনার নামটা একটু বলুন। আমার নাম অমিয় বিশ্বাস। আপনি বইমেলায় এসেছেন? বইমেলায় এসেছি। বইমেলায় এসেছি এই দক্ষিণের সাঁকো আমাদের কি প্রাণের পত্রিকা। আমরা জোয়ার ভাটির দেশের মানুষ, জোয়ার ভাটি আমাদের সবসময় টানি। আমি এই মুহূর্তে আর একটা বই দেখতে পাচ্ছি, যেটা সপ্তর্ষি প্রকাশন থেকে বের হয়েছে, 8 শূন্যের হিসাব। স্বপনদা, হ্যাঁ, উর্মি গল্প লেখে, ওকে আমি জানি, ও ভালো লেখে, তো সেই জন্য ওর বইও আমি স্টলে রাখলাম, যেহেতু ওর গল্পের ভিতরে একটা টান আছে। উর্মি এসেছিল, আজকে আসেনি, তো ওর বইটাও আমি পাঠকের কাছে পৌঁছাক এই আশা করব। উর্মি রাহি পত্রিকাতে নিয়মিত লেখেন। আমার ডানদিক বাদিক যারা আছেন, রাহি পত্রিকার একেবারে সদস্য বলবো না, মানে কি বলবো, আমার প্রাণ বলতে পারি রাহি পত্রিকার। হ্যাঁ, এদের ছাড়া তো রাহি পত্রিকা চলে না। তো উর্মির গল্প সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। যদি সমালোচনা, না মেয়েটি ভালো লাগে, সুন্দর লাগে। আমি মেয়েটি কিরকম জানতে চাইনি, আমি জানতে চাইছি মেয়েটির গল্প কেমন। তার কবিতাই বললাম, আচ্ছা, মানে লেখাই বললাম, প্রত্যেক জিনিস ভালো, খুব সুন্দর, ভালো লেখে। হ্যাঁ, ভালো লেখে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। The Honorable Doctor will be receiving the Shamarish Mazumdar. উর্মি একটি গল্পের বই প্রকাশ করেছেন, 8 শূন্যের হিসাব। আমি উর্মির কাছে জানতে চাইব, এরকম একটা গল্পের বইয়ের নাম কেন? আমি উর্মি, আমার এটি প্রথম বই 8 শূন্যের হিসেব। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, আজকে সাংবাদিক বন্ধু তিনিও জিজ্ঞেস করলেন যে এই বইটির নাম 8 শূন্যের হিসেব কেন।
আসলে মানুষ সামাজিক জীব। সে তার জীবনের যখন পুরো বৃত্তটা কমপ্লিট করে, পুরো বৃত্তটা যখন সে পরিক্রমা করে, বলতে গেলে তার 8টা দিক পরিক্রমা হয়। সেই 8টা দিকের হিসেব নিকেশ, তাদের জীবনের সমস্ত কথা টানাপোড়েন, সেই হিসেব নিকেশের কথাই কিন্তু বিভিন্ন ছোট ছোট গল্পের মধ্য দিয়ে আমি প্রকাশ করেছি। জিনিয়া একজন বলতে গেলে বাচ্চা মেয়ে। সে তার বাবা মার সাথে আমেরিকায় থাকতো। তার বাবা মা মারা যাওয়ার পরে সে আশ্রয়হীন হয়ে পড়ে এবং তাকে তার কাকার কাছে তা ভারতবর্ষে চলে আসতে হয়। এতে দেখা যায় যে এখানে আসার পরে এতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তার বাবা মা বেঁচে ছিলেন তখন পর্যন্ত তাদের জিনিয়ার প্রতি যে ভালোবাসা ছিল, তাদের যে ইচ্ছে অনিচ্ছে ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে একদম বেমালুম মুছে যায়। কিছুদিন আগে পর্যন্ত সে সবার কাছে কাঙ্ক্ষিত ছিল, অথচ যেই বাবা মা মারা গেল সে একজন অনাকাঙ্ক্ষিত একজন বস্তুতেই পরিণত হলো। সেই যে টানাপোড়েন তার জীবনের হিসেব নিকেশ কি হবে জিনিয়ার জীবনে, সেইখানে আপনারা জিনিয়া গল্পে সেটা দেখতে পারবেন পড়লে। আরও আছে ছোট ছোট কয়েকটা গল্প, মোট 15টা গল্প নিয়ে এই গল্পের বই 8 শূন্যের হিসেব। এখানে একটা বিশেষ গল্প, রশিদ মিয়ার বাড়ি, আমার বাবার মুখে শোনা। আমার বাবার জীবনেরই একটা কাহিনী। তারা বাধ্য হয়েছিল সেই দেশ ছেড়ে এই দেশে চলে আসতে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। তো সেরকম ভাবে যখন তাদেরকে চলে আসতে হয়েছিল, রাজাকাররা যখন তাদের বাড়ি ঘর আক্রমণ করেছিল, এই রশিদ মিয়া তিনিই কিন্তু আমার বাবাদের, আমার ঠাকুমাদের আশ্রয় দিয়েছিলেন। রশিদ মিয়া কিন্তু তাদের বুকে আগলে রাখলেন যাতে কেউ টের না পায়, রাজাকারদের কাছে যেন কোনো খবর না যায় যে এখানে হিন্দু বাড়িরও কেউ আছে। আমার বাবা যখন বাংলাদেশে যায় ওই রশিদ মিয়ার বাড়িতেই কিন্তু যায়। তো এই রশিদ মিয়ার বাড়িতেও সেই ধরনেরই কিছু কথাবার্তা, কিছু ঘটনা থাকবে। যেই ঘটনাটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে সত্যি কি হয়েছিল আর কি হতে চলছে, মানুষ কি চাইছে। বাগবিধবা সুন্দরবনের কথাই মনে করিয়ে দেয়। তাদের যে জীবন, তাদের যে যন্ত্রণা, তাদের উপরে যে সামাজিক যে নির্যাতনগুলো হয়, সেগুলোকে পাথেয় করে তারা কি কষ্টের মধ্যে জীবনযাপন করে, বাগবিধবা গল্পে আমি সেটাই তুলে ধরেছি। আছে নতুন রিক্সা। একজন খুব সাধারণ রিক্সার চালক, তার একটা স্বপ্ন একটা রিক্সা, ভালো একটা রিক্সা করবে এবং সেই রিক্সা চালাবে। তো সে কত কষ্ট করে নিজের খাবার টাকা থেকে, সংসারের টাকা থেকে, কত কিছু থেকে একটু একটু করে জমিয়ে জমিয়ে সে একটা নতুন রিক্সা করে। সেই নতুন রিক্সাটা নিয়ে তার জীবনে কি পরিবর্তন এলো? না, তার জীবনটা সেই আগের মতোই হলো। এখানে আরেকটা গল্প যার নাম প্রত্যাবর্তন। সোহেরাজ একজন শ্রমিক, সে কাপড় কলে কাজ করত, নিজে সেলাই করত, কিন্তু অভাবের তাড়নায় তাকে সেই পশ্চিমবঙ্গ ছেড়ে তাকে দিল্লি চলে যেতে হয়। কিন্তু কাজ না পেয়ে সে পাগল হয়ে যায়। সে রাস্তাতে ঘুরে বেড়াতে থাকে এবং সে যে কাজটা করত সেই কাজগুলোই সেই রাস্তাতেই যেটা পেত সেটাই ছিঁড়ে বা সেটা দিয়েই সেলাই করে কাজগুলো করছিল। তা সেটা দেখতে পেয়ে সৌদি আরব থেকে আসা একটা বিদেশি পরিবার অদ্ভুতভাবে তাকে ভালো লেগে যায়। তাদেরও কাপড়ের কল আছে, দেখে বুঝতে পারে এর মধ্যে নিশ্চয়ই কোনো শিল্পসত্তা রয়েছে। তারা তাকে সেখানে নিয়ে যায়। একসময় মালিকের মেয়ে আয়েশা তার প্রেমে পড়ে। আর সোহেরাজ যখন বুঝতে পারে যে আয়েশা তাকে বিয়ে করতে চায় বা তার পরিবার তার সাথে বিয়ে দিতে চায়, তখন সোহেরাজ জানায় তার স্ত্রী আছে দেশে। আয়েশা চোখের জলে তাকে বিদায় দেয়। সোহেরাজ ফিরে আসে তার স্ত্রীর কাছে। ফিরে এসে তার স্ত্রীকে দেখতে পেয়েছে কি পায়নি, সে কি অবস্থায় দেখতে পেয়েছে, সেই সোহেরাজের অবস্থাটা কিরকম হয়েছিল, তার স্ত্রীকে সেই মুহূর্তে পেয়ে, সেখানেও আপনার প্রত্যাবর্তন গল্পে পাবেন। এর টান টান একটা উত্তেজনামূলক গল্প প্রত্যাবর্তন। নতুন রিক্সা। একজন রিক্সা চালক, তার একটা পুরনো রিক্সা সে চালায়, কিন্তু পুরনো রিক্সা বলে অনেকেই কিন্তু এই রিক্সায় উঠতে চায় না এবং অনেক সময় লাগে। ওর খুব একটা শখ ছিল হয় মেশিন রিক্সা কিনবে কিংবা একটা ভালো রিক্সা বাড়াবে, কিন্তু ওর হাতে এতটাও টাকা ছিল না যে মেশিন রিক্সা কিনবে অথবা ভালো রিক্সা করবে। সে অনেক কষ্ট করে নিজের খাবারের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে কোনো রকমে একটা রিক্সা করে। সেই রিক্সা নিয়ে সে তার নিজের জীবনটার একটা পরিবর্তন আনার চেষ্টা করে। আদৌ কি সে পেরেছিল তার নিজের জীবনের পরিবর্তন আনতে? এরপরের গল্প যদি বলি ভূতনাথের ভিটা, আমি কয়েকটা লাইন পড়বো ভূতনাথের ভিটা। এইটা সম্পর্কে আমি কিছু বলবো না, কিন্তু কয়েকটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাবো ভূতনাথের ভিটায়।
বলছি মহামান্য আদালত, ওই যে ভূতনাথের ভিটা, যদি কখনো ওখানে যান তবে দেখবেন ওখানে কত কত গাছপালা হয়েছে। আগেও কিছু ছিল। বট অসত্যের চারাগুলো এক মহির রূপ নিয়েছে। বনের পাখিরা এসে বাসা বেঁধেছে ওতে। তাদের ছোট ছোট ছানা হয়েছে। সারাদিন তাদের কিচিরমিচির শব্দে আলোড়িত হয়ে থাকে সেই জায়গা। কত কত পাখি দূর দূর থেকে ওখানে এসে কদমের ফল খেয়ে বেঁচে আছে। কবুতরগুলো নিশ্চিন্তে সংসার পেতেছে। অনাথ কুকুরের বাচ্চারা বৃষ্টির সময় সেখানে আশ্রয় নেয়। কত ছুঁচো ইঁদুর নিজেদের বাসস্থান করেছে। ওরা যে প্রকৃতিরই জীব। ফুটপাতের ছেলেরা ফল পেড়ে খায়, খেলা করে। ওদের শৈশব, ওদের ভবিষ্যৎ ওই যে ভূতনাথের ভিটাকে কেন্দ্র করে। আমি কি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি? তাই বলি, ওটা বরং ওদেরই থাক। বনের পাখিদের থাক, ধেড়ে ইঁদুরদের থাক, কবুতরের থাক, রাস্তার কুকুরদের থাক, ওই সব বাস্তুহীনা ছেলেদের থাক। এই কৃত্রিম শহরের বুকে একটু মরুদ্যান হয়ে শীতল বাতাস বয়ে নিয়ে আসুক। তাজা শ্বাস নিক এইসব প্রাণীকুল। পাখিদের কুজনে ভরে উঠুক প্রতিটি সকাল। ভূতনাথের ভিটা বরং উৎসর্গ হোক ওই সব জীবদের নামে যাদের দেখার ভাবার মানুষের বড়ই অভাব। জজ সাহেব, আপনি এই ভূতনাথের ভিটা তাদের হাতেই তুলে দিন যারা এতগুলো বছর ধরে নিশ্চিন্তে বসবাস করে আসছে ওখানে। তারাই যে ওই ভূতনাথের ভিটার প্রকৃত অধিকারী। আপনারা গল্পের বইটি সংগ্রহ করবেন, পড়বেন। আমার মনে হয় আপনাদের প্রত্যেকটা গল্পই ভালো লাগবে।